ভারত একটি ক্রিকেটপ্রেমী দেশ হিসাবে নিজের 52 বছরের সফরে প্রায় সব কিছুই পেয়েছে। আর এই 52 বছরের সফরে প্রায় 500-এর বেশি ক্রিকেটার যারা ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বিশ্বের দরবারে ভারতীয় ক্রিকেটের যে নাম যশ রয়েছে, তার পেছনে ভারতীয় বোর্ড ফ্যানদের ভালোবাসার গুরুত্ব অপরিসীম। ভারত আন্তর্জাতিক ক্রিকেট থেকে যা কিছু পেয়েছে এবং যা কিছু আন্তর্জাতিক ক্রিকেটকে দিয়েছে, সেখানে প্রতি বছর, প্রতিদিন, প্রতি ম্যাচে প্রত্যেক প্লেয়ারের কন্ট্রিবিউশন রয়েছে। এখানে কোনো নির্দিষ্ট প্লেয়ার বা নির্দিষ্ট সময়কে আমরা বেশি প্রাধান্য দিতে পারি না, কিন্তু তারপরেও আমরা যারা ক্রিকেটকে পছন্দ করি তাদের আলাদা আলাদাভাবে ভারতীয় ক্রিকেটে একটা পছন্দের সময়কাল থাকে, যাকে আমরা গোল্ডেন এরা বলে থাকি। মোস্ট অফ দ্য পিপলের কাছে গোল্ডেন এরা অফ ইন্ডিয়ান ক্রিকেট বলতে আমরা যেটা বুঝি, আজকের ভিডিওতে সেটাই জানব। 90-এর দশকে ভারতীয় ক্রিকেটে অনেক সাসপেন্স ছিল, যেখানে একদিকে কপিল দেবের কেরিয়ার প্রায় শেষের দিকে, অন্যদিকে সচিন টেন্ডুলকার টিমের জন্য রিলায়েবল প্লেয়ারে পরিণত হচ্ছিল। বিশ্ব ক্রিকেটে বিসিসিআই একটি জায়গা তৈরি করছিল, ইকোনমিক্যালি স্ট্রং হচ্ছিল এবং টিমকে গাইড করার জন্য কোচের ব্যবস্থা করা হচ্ছিল। এ সব কিছুর পরেও টিমের পারফরমেন্স কন্টিনিউ খারাপ হচ্ছিল এবং ড্রেসিং রুমের পরিবেশও সুবিধার ছিল না। 1994 সাল থেকে এরকম অনেক ম্যাচ হয়েছে যেগুলি দেখে মনে হয়েছে টিম ইচ্ছে করে জেনে বুঝে ম্যাচ হারার জন্য খেলছে। 1996 সালে টিমের সবচেয়ে বেস্ট প্লেয়ার সচিন টেন্ডুলকারকে ক্যাপ্টেন করার পরে এভরিওয়ান হোপ দ্যাট এভরিথিং উড বি ফাইন দিস টাইম, কিন্তু এক বছরের মধ্যে সচিন টেন্ডুলকারকেও ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়। কপিল দেবের ওপর ম্যাচ ফিক্সিংয়ের তকমা লাগানো হয়। 1999 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার পারফরমেন্সও ভালো ছিল না। আজাহার, জাদেজা, প্রভাকর থেকে শুরু করে টিমের প্রত্যেক প্লেয়ারের উপর প্রশ্ন উঠতে থাকে এবং সিচুয়েশন এমন হয়েছিল দলের প্লেয়ারের উপর দেশের ভরসা উঠে গিয়েছিল এবং ক্রিকেট বন্ধ করে দেওয়ার দাবিও উঠেছিল। দেশবাসী বিরক্ত হয়ে ক্রিকেট দেখা প্রায় বন্ধও করে দিয়েছিল। এরপরেই ভারতীয় ক্রিকেট একটি নতুন পিঢ়িতে প্রবেশ করে। 1999 সালে সচিন টেন্ডুলকারকে আবার একবার ক্যাপ্টেনের জন্য নির্বাচন করা হলে তিনি মানা করে দেন এবং দলের দায়িত্ব সৌরভ গাঙ্গুলির উপর আসে। আর এখান থেকে টিম ইন্ডিয়ার জার্নি নতুনভাবে শুরু হয়। অনেক ভালো ভালো ক্রিকেটার ইন্ডিয়াতে আসে, ক্রিকেট খেলার নতুন পদ্ধতিতে টিম ডেভেলপ হয় এবং বড় মঞ্চে অসম্ভব ভালো পারফর্ম করতে থাকে টিম ইন্ডিয়া। আর এরপর থেকে দেশে আবার ক্রিকেটের ক্রেজ নতুনভাবে ফিরতে থাকে। দেশের দর্শক নতুনভাবে ক্রিকেট বুঝতে শুরু করে, দেখতে শুরু করে। তাই ম্যাক্সিমাম ক্রিকেট প্রেমীরা এই সময়কালটিকে ইন্ডিয়ান ক্রিকেটের গোল্ডেন এরা হিসেবে বিবেচনা করে। 26শে ফেব্রুয়ারি 2000 সালে সিলেক্টররা দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে হওয়া ওডিআই সিরিজে সৌরভ গাঙ্গুলিকে ক্যাপ্টেন ঘোষণা করে দেয়। সচিন টেন্ডুলকারের ক্যাপ্টেন্সিতে টেস্টে ইন্ডিয়া খারাপ পারফর্ম করার পরে ওডিআইতে অসম্ভব ভালো পারফর্ম করেছিল, যেখানে সচিন টেন্ডুলকারকে তার পুরনো ছন্দে দেখা যায় এবং সৌরভও একটি শতক ও দুটি অর্ধশতক করে বুঝিয়ে দিয়েছিল খেলার উপর তার ক্যাপ্টেন্সির কোনো প্রভাব পড়ে না। সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সিতে প্রথম কোনো বিদেশি কোচ জন রাইটকে দেশে আনা হয়েছিল। সৌরভ গাঙ্গুলির পরের টার্গেট ছিল কেনিয়াতে হওয়া নকআউট ট্রফিতে। টিমের রিভাইভের এবং ডিপ্রেসড সিচুয়েশন থেকে বাইরে বেরোনোর জন্য এখানে পারফর্ম করা জরুরি ছিল এবং লম্বা সময়ের পর কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিল। টিম ইন্ডিয়ার হয়ে সৌরভ গাঙ্গুলি সবচেয়ে বেশি রান 348 করেছিল এবং জাহির খান ও যুবরাজ সিং এই টুর্নামেন্ট দিয়ে নিজেদের কেরিয়ার শুরু করেছিল। আর এদের পারফরমেন্সের উপর ভিত্তি করে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই ফাইনালে পৌঁছেছিল। এই টুর্নামেন্ট ভারতীয় ক্রিকেটের জন্য সঠিক সময় আয়োজিত হয়েছিল, যেখান থেকে দেশ দুজন ভালো প্লেয়ার পেয়েছিল। এখান থেকে গাঙ্গুলির এই টিম ভালো পারফর্ম করে সামনের দিকে এগিয়েছিল। 2001 সালে টিম অস্ট্রেলিয়া যখন 15টি টেস্ট ম্যাচ জিতে ইন্ডিয়াতে আসে, তাদের সিরিজের সেকেন্ড টেস্ট ইডেন গার্ডেনে যেভাবে হারায় এবং সিরিজ নিজেদের নামে করে, তাতে একবারও মনে হয়নি টিম ইন্ডিয়া বাঁচার জন্য বা টেস্ট ড্র করার জন্য খেলছে। বারবারই মনে হয়েছে টিম জেতার জন্য খেলছে। প্রত্যেক সিরিজে টিম ইন্ডিয়া নতুন ট্যালেন্টেড প্লেয়ার পেয়েছিল, যার কারণ বিসিসিআই প্রত্যেক স্টেট লেভেল ক্রিকেটারদের দেখতে শুরু করেছিল এবং গাঙ্গুলির দিক থেকে তাদের সুযোগ দেওয়া হয়েছিল, যার ফলে পরবর্তীকালে বেশ কিছু ভালো প্লেয়ার টিম ইন্ডিয়ার হয়ে খেলেছিল। জন রাইটের সঙ্গে দলের প্রত্যেক প্লেয়ারের তালমেল খুব ভালো ছিল এবং ড্রেসিং রুমের পরিবেশও ছিল বেশ অনুকূল। সময়ের সাথে সাথে বিসিসিআইয়ের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি হাই হতে থাকে এবং প্লেয়াররা ভালো সুবিধা পেতে থাকে। দেশের টেলিভিশন অডিয়েন্স বাড়তে থাকে, প্রত্যেক ঘরে টেলিভিশন আসতে থাকে, গ্রামের কোনায় কোনায় ক্রিকেট রিলেটেড ডিসকাশন চলতে থাকে। এই সব কিছু এই বিশ্বাসে হচ্ছিল যে ভারতীয় ক্রিকেট ও প্লেয়াররা পুরনো ভুল
আর করবে না এই ভেবে। টিম ইন্ডিয়া 2001 সালের আগস্ট ও অক্টোবর দুটি আলাদা আলাদা টুর্নামেন্টের ফাইনাল অবধি পৌঁছেও খেতাব জিততে পারেনি, কিন্তু প্লেয়াররা ভালো পারফর্ম করেছিল, যার ফলে হারের পরেও অডিয়েন্সের ভরসা ও সাপোর্ট টিমের প্রতি কমেনি। জুলাই 2002-তে যখন ভারতীয় টিম নেক্সট ওয়েস্ট সিরিজের ফাইনাল ম্যাচ খেলার জন্য লর্ডসে পৌঁছায়, তখন ভারতীয় টিমের ওপর 9টি আলাদা আলাদা টুর্নামেন্টের ফাইনাল হারের ভার ছিল, আর এই ফাইনালটি জেতা টিমের জন্য খুব জরুরি হয়ে গেছিল। একটি বড় টোটাল চেস করতে থাকা টিম ইন্ডিয়া এই ম্যাচে অসম্ভব ভালো পারফর্ম করেছিল। ক্যাপ ও ইউরাজের ভালো ইনিংসের কারণে ইন্ডিয়া চেস ডাউন 325 রানস। এরপর থেকে বড় ম্যাচে চাপ সামলানোর সমস্ত ক্ষমতা টিম ইন্ডিয়ার মধ্যে আসতে থাকে এবং একের পর এক কঠিন সিচুয়েশনে ভালো পারফর্ম করতে থাকে। টেস্ট থেকে শুরু করে ওডিআই ও টি20-র মতো বড় টুর্নামেন্টে ভালো প্রদর্শন করতে থাকে টিম। আগস্ট 2001-এ বীরেন্দ্র সেহবাগকে দিয়ে প্রথম ওপেন করানো হয় ওডিআইতে। সেহবাগ নিজেকে ওপেনিং স্লটে খুব ভালোভাবে মেলে ধরেছিল, তাতে টিম ইন্ডিয়াকে আরও বেশি শক্তিশালী মনে হয়েছিল। 2002 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বীরেন্দ্র সেহবাগ সবচেয়ে বেশি রান করেছিল এবং টিম ফাইনাল অবধি পৌঁছেছিল, কিন্তু বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ও ইন্ডিয়াকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়। 2003 ওয়ার্ল্ড কাপে সচিন টেন্ডুলকার তার চতুর্থতম ওয়ার্ল্ড কাপ খেলছিল এবং 600-র উপরে রান করে টিমকে ফাইনাল অবধি নিয়ে যেতে সাহায্য করে। অনেক নতুন প্লেয়াররাও ভালো পারফর্ম করেছিল, যেমন আশিস নেহরা ইংল্যান্ডের এগেনস্টে 6 উইকেট নিয়ে ম্যাচটিকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছিল। এই সব কিছুর পরেও টিম ইন্ডিয়াকে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল। 2004 সালে ইন্ডিয়া পাকিস্তানে যায় এবং বেশ কিছু ম্যাচ উইনার্স যেমন সচিন, সৌরভ, সেহবাগ, দ্রাবিড়, কুম্বলের পারফরমেন্সের উপর ভিত্তি করে ওডিআই ও টেস্ট ম্যাচ জিততে সফল হয়। প্রথম টেস্টে বীরেন্দ্র সেহবাগ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করতে সক্ষম হয় এবং প্রথম টেস্টে সাকসেসফুলি ইন্ডিয়া জয়লাভ করে। এই সিরিজে দ্রাবিড় আলাদা আলাদা ম্যাচে গাঙ্গুলির জায়গায় ক্যাপ্টেন্সি করতে থাকে। সুযোগকে কাজে লাগিয়ে দ্রাবিড় টিমকে খুব ভালোভাবে লিড করেছিল। গাঙ্গুলি দেশের সবচেয়ে সাকসেসফুল টেস্ট ক্যাপ্টেন হয়েছিল, কিন্তু 2005 সালে যখন অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে টেস্ট সিরিজ হারিয়ে দেয়, তখন থেকে সৌরভ গাঙ্গুলির ডাউনফল শুরু হয় এবং দলের দায়িত্ব রাহুল দ্রাবিড়ের কাছে আসে। কিন্তু এই 5 বছরে গাঙ্গুলি ভারতকে একটা সাকসেসফুল টিম বানিয়ে দিয়েছিল, বিদেশের মাটিতে জিততে শিখিয়েছিল, দলের প্রত্যেক প্লেয়ারের মধ্যে একটি ফিয়ারলেস অ্যাটিটিউড তৈরি করেছিল। গাঙ্গুলির নেতৃত্বে ধোনি, পাঠান, সেহবাগ, ইউভরাজের সাথে সাথে জাহির, নেহরার মতো ট্যালেন্টেড প্লেয়াররা দেশের হয়ে খেলেছিল। এই সমস্ত প্লেয়ারদের নিয়ে তৈরি টিম দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকাতে টেস্ট সিরিজ জিততে সফল হয়, কিন্তু টিমের ড্রেসিং রুমের পরিবেশ ঠিক ছিল না। চাপের আসার পরেই প্লেয়াররা আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে যায়, যার প্রভাব 2007 ওয়ার্ল্ড কাপে দেখা যায়। টিম ইন্ডিয়াকে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে হয়েছিল। চ্যাপেলকে পুনরায় অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হয় এবং কিছু প্লেয়ারের কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠতে থাকে। ভারতীয় ক্রিকেটারের কুশপুতুল পোড়ানো হয়। পুনরায় বিসিসিআইয়ের কাছে প্রশ্ন উঠতে থাকে নেক্সট ক্যাপ্টেন নিয়ে। সচিনের কাছে প্রস্তাব এলেও তিনি রাজি হন। সবশেষে টি20 বিশ্বকাপে কিছুদিন আগে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করা হয়, কারণ ব্যাটিং হিসেবে ধোনির পারফরমেন্স খুব ভালো ছিল। 2001 সালে সবচেয়ে কম ওডিআই ম্যাচ খেলে ধোনি নাম্বার 1 ব্যাটিং হিসেবে বিবেচিত হয় এবং লর্ডসের ময়দানে একজন সফল টেস্ট ব্যাটসম্যান হিসেবেও নিজেকে প্রমাণ করেছিল। ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত টি20 ওয়ার্ল্ড কাপ জেতে। যুবরাজ সিং ও গৌতম গম্ভীর বড় মঞ্চে নিজেদের আবারও প্রমাণ করতে সফল হয়েছিল এবং বারবার আইসিসি টুর্নামেন্টে হারতে থাকা টিম ইন্ডিয়া 2007 সালের টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। 2008 সালে অস্ট্রেলিয়াকে সিবি সিরিজে হারিয়ে ভারত প্রমাণ করেছিল যে দুনিয়ার একমাত্র টিম যারা অস্ট্রেলিয়াকে কম্পিটিশন দিতে পারে। 2008 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতার পর বিরাট কোহলি নামে এক ট্যালেন্টেড ক্রিকেটারের খোঁজ পেয়েছিল ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেটে সব কিছু সঠিক সময়ে সঠিকভাবে হয়েছিল। 2009 সালে ভারত টেস্টে নম্বর 1 টিম হিসেবে ঘোষিত হয় এবং 2010 সালে ওডিআই আন্তর্জাতিক ক্রিকেটে সচিন টেন্ডুলকার প্রথম ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড তৈরি করে। অবশেষে 2011 সালে সেই সুযোগ এলো, যার অপেক্ষায় সচিন সহ গোটা দেশ 28 বছর ধরে করেছিল। ভারত ওডিআই বিশ্বকাপে ভালো পারফর্ম করে বিশ্ব চ্যাম্পিয়ন হতে সফল হয়েছিল। এরপর সেহবাগ ওডিআইতে ডাবল সেঞ্চুরি করে। কোহলি ওডিআইতে অনবদ্য সব ইনিংস খেলতে থাকে। পাকিস্তানের এগেনস্টে 183 রানের ইনিংস খেলে ভারতকে এশিয়া চ্যাম্পিয়ন করে। সচিন টেন্ডুলকার 100তম শতক করতে সক্ষম হয়। 2013 সালে ধোনি নতুন টিম নিয়ে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়। রোহিত শর্মা ও ধাওয়ান ইম্পর্টেন্ট সব ইনিংস খেলতে থাকে ইন্ডিয়ার হয়ে এবং ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সফল হয়। শেষ 6 বছরে ইন্ডিয়া 3টি আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। এভাবেই ভারতীয় টিম আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সফল টিম হিসেবে প্রমাণ করেছে।
ঘরের মাঠে হোয়াইট বল ক্রিকেটে ভারতীয় টিম আনবিটেবল হয়ে উঠেছিল। রেকর্ডস ও র্যাঙ্কিং ভারতীয় ক্রিকেটের পেছনে উঠিয়ে দিত। দেশের ক্রিকেট যেভাবে সমস্ত লড়াই ও মুশকিল সিচুয়েশন থেকে বেরিয়ে নিজেদের সামলেছে ও প্রমাণ করেছে, যেভাবে একের পর এক ভালো প্লেয়ার দেশ পেয়েছে এই 14-15 বছরের মধ্যে, তাতে করে এটি প্রমাণ হয় যে এটি ভারতীয় ক্রিকেটের গোল্ডেন এরা। আশা করব আবারও ভালো প্লেয়ার দলে আসবে, নিজেদের প্রমাণ করতে সফল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার কোন সময়কালকে গোল্ডেন এরা মনে হয়েছে সেটি কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।